আজকে আমরা কর্পোরেট ইস্যুয়ার্স টপিকস এর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রিডিংটা কভার করব। এটা ভলিউম 3 এর লার্নিং মডিউল 4 বা রিডিং 4। এখানে আপনার অ্যারাউন্ড 6টা এলওএস, সবগুলো ইনশাআল্লাহ কভার করব আজকে। ফার্স্ট এলওএস হচ্ছে ডেসক্রাইব টাইপস অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মেড বাই কোম্পানি। সো কোম্পানিগুলা বা ইস্যুয়ার্সরা যে ধরনের ইনভেস্টমেন্ট করে সেটার মধ্যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কোনটা? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা মোর দেন 1 ইয়ার। সো ধরেন একটা মেশিন পারচেস করলো, এটা হচ্ছে একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের টাইপ গুলা কি কি ধরনের হতে পারে? সো টাইপস গুলা কি? তো ফার্স্ট হচ্ছে দুইটা কারণে, পারপাসের উপরে বেস করে যদি বলি তাহলে দুইটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে থাকে। ফার্স্ট কারণটা হচ্ছে মেইনটেইন এক্সিস্টিং বিজনেস। সো আপনার এক্সিস্টিং একটা মেশিনারি আপনার রিপ্লেস করতে হইতে পারে, ওইটা হয়তো ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, সেই কারণে হতে পারে। আরেকটা কি হতে পারে যে আমি নতুন প্রোডাক্টের জন্য বা নতুন এক্সপানশনের জন্য আমি ইউজ করতে পারি। দুইটা পারপাসে মেইনলি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হয়। সো মেইনটেইনের জন্য আবার আমরা দুইটা টাইপ বলতে পারি। একটা হচ্ছে গোয়িং কনসার্ন প্রজেক্ট বা মেইনটেনেন্সের জন্য, অর্থাৎ মেশিন রিপ্লেসমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা, অর্থাৎ এক্সিস্টিং আপনার ফ্যাক্টরিটা রান করতেছে, তো সেখানে হয়তো বা কোনো কিছু নষ্ট হয়েছে বা কোনো কিছু ইমপ্রুভ করার জন্য আমরা ইনভেস্ট করতে পারি। সেটা হচ্ছে আপনার গোয়িং কনসার্ন বা মেইনটেনেন্স প্রজেক্টের পারপাসে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আরেকটা কি হতে পারে? রেগুলেটরি কমপ্লায়েন্স প্রজেক্ট। সো রেগুলেটররা আমাদেরকে বাধ্য করতে পারে বা রেগুলেশন মানার জন্য আমরা কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে, যেমন ফ্যাক্টরি পলিউশন কন্ট্রোল। ফ্যাক্টরি যদি কোনো পলিউটিং ফ্যাক্টরি হয় তাহলে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হইতে পারে, সে আমাকে ইটিপি করতে হইতে পারে বা আদার যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট হইতে পারে বা এনিথিং। সো কমপ্লায়েন্স মেনটেন করার জন্য বা রেগুলেটরি যে রিকোয়ারমেন্টটা আছে সেটা ফুলফিল করার জন্য আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই দুইটা জিনিস, গোয়িং কনসার্ন বা রেগুলেটরি পারপাসে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেটাকে আমরা ব্রডলি বলতে পারি যে এক্সিস্টিং বিজনেসের জন্য, মেনটেন করার জন্য ইনভেস্টমেন্ট। আরেকটা হচ্ছে আমরা গ্রো করার জন্য, অর্থাৎ বিজনেসকে আমরা গ্রো করব। সে আমাদের এখন ক্যাপাসিটি হচ্ছে সে ডেইলি 500 টন, সেখান থেকে আমরা ইনক্রিজ করে 1000 টন করতে চাই, এটা একটা বিষয় হইতে পারে। আরেকটা কি হইতে পারে? এখন আমরা 3টা প্রোডাক্ট প্রডিউস করি, আমরা অ্যাড করতে চাই হচ্ছে আরো 5টা প্রোডাক্ট, সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট হইতে পারে। বা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা প্রজেক্ট হইতে পারে। তার মানে গ্রো। সো ইন এদার কেস আমরা কি করছি? গ্রো করছি। গ্রো করার জন্য যদি আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি সেটা মেইনলি গ্রোথ পারপাসে। তো এটাকে আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে এক্সপানশন প্রজেক্ট। এক্সপানশন প্রজেক্টটা কি? নিউ প্রোডাক্ট, সার্ভিস ডেভেলপমেন্ট, মার্জার, অ্যাকুইজিশন, এইসব পারপাসে যদি আমরা এমন কোনো ইনভেস্টমেন্ট করি যেটা হচ্ছে মোর দেন 1 ইয়ার ধরে থাকবে, সেটাকে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলতে পারি ফর গ্রোথ পারপাস। আর আদার প্রজেক্ট কি? প্রজেক্ট আউটসাইড কোম্পানিজ কনভেনশনাল বিজনেস। কোম্পানি বিজনেস করে ধরেন গার্মেন্টস এর, এখন সে হয়তো ইলেকট্রনিক্স ইনভেস্ট করতেছে, তাহলে কি এটা আউটসাইড তার কনভেনশন। সো কনভেনশনের বাহিরেও কিন্তু আপনার নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। সো এক্সপ্লোরেশন এক্সাম্পল হচ্ছে এক্সপ্লোরেশন ইনভেস্টমেন্ট ইনটু আ নিউ ইনোভেশন, বিজনেস মডেল অর আইডিয়া। সো ব্রডলি এই 4টা টাইপ আমরা বলতে পারি, যে একটা হচ্ছে গোয়িং কনসার্ন পারপাসে ইনভেস্টমেন্ট, রেগুলেটরি পারপাসে, এক্সপানশনের জন্য বা আদার প্রজেক্ট ইনভেস্টমেন্ট। সেকেন্ড এলওএস কি বলছে? ডেসক্রাইব ক্যাপিটাল অ্যালোকেশন প্রসেস এন্ড বেসিক প্রিন্সিপালস অফ ক্যাপিটাল অ্যালোকেশন। সো ক্যাপিটাল অ্যালোকেশনের ইস্যুটা কেন আসে? ধরেন আপনার কাছে আছে হচ্ছে 100 crore টাকা।
সো আপনার কাছে অপশন আছে 10টা প্রজেক্ট, 10 প্রজেক্টস। আপনার যদি লিমিটেড ফান্ড থাকে, অ্যালোকেশনের ইস্যুটা তখনই আসে যখন হচ্ছে আপনার ফান্ডটা হবে লিমিটেড। সো 100 crore ইজ এ লিমিটেড অ্যামাউন্ট অফ মানি, তাই তো? যদি লিমিটেড অ্যামাউন্ট অফ মানি থাকে সেই ক্ষেত্রে আপনি এই 10টা প্রজেক্টের মধ্যে ধরেন অল টুগেদার এখানে হয়তো 10,000 কোটি টাকা দরকার, 10,000 crore। সো আপনি 10টা প্রজেক্টই নিবেন না, কারণ 10টা আপনার কাছে আছে 100 কোটি, আপনি 10,000 কোটি টাকার প্রজেক্ট আপনি নিতে পারবেন না। 10টা প্রজেক্টই হয়তো বা ফিজিবল, অর্থাৎ এনপিভি পজিটিভ, বাট ইউ ক্যান নট ইনভেস্ট ইন all 10 projects. The reason being you have only 100 crore. তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এখানে বাছাই করতে হচ্ছে। তো বাছাই করতে গেলে আপনাকে দেখতে হবে যে এই 100 crore কোন কোন প্রজেক্টে বা কোন প্রজেক্টে ইনভেস্ট করলে পরে সবচেয়ে বেশি ভ্যালু জেনারেট হবে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানির এনপিভি সবচেয়ে বেশি ইনক্রিজ করবে যে প্রজেক্টগুলো নিলে পরে আপনি সেটা নেবেন। এই জন্যই ক্যাপিটাল অ্যালোকেশনের ইস্যুটা আসতেছে। ক্যাপিটাল অ্যালোকেশন ইজ দ্য প্রসেস দ্যাট কোম্পানিজ ইউজ ফর ডিসিশন মেকিং অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, দোজ ইনভেস্টমেন্ট উইথ এ লাইফ অফ এ ইয়ার অর লঙ্গার। 1 বছর বা তার বেশি সময়ের লাইফের যে ইনভেস্টমেন্ট গুলো, অর্থাৎ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য এই ডিসিশন মেকিং এর যে প্রসেসটা, সেটাই বলা হয় হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যালোকেশন প্রসেস। তো এখন এটার মধ্যে স্টেপ গুলা কি, অ্যালোকেশন প্রসেসের স্টেপ গুলা কি? ফার্স্ট হচ্ছে আইডিয়া জেনারেশন। স্টেপ 1 হচ্ছে কি আইডিয়া জেনারেশন। এই স্টেজে কি করা হয়? দ্য জেনারেশন অফ ইনভেস্টমেন্ট আইডিয়াস ক্যান অরিজিনেট ফ্রম এনিওয়্যার উইদিন দ্য অর্গানাইজেশন or from outside the company. Having good investment ideas for management consideration is the most important step in the capital allocation process. তার মানে প্রথমেই কি হইতে হবে যে আপনি কি বিজনেস করবেন বা কোথায় আপনি ইনভেস্ট করবেন সেই আইডিয়াটা জেনারেট হইতে হবে। সেটা হইতে পারে ইনসাইড থেকে বা আউটসাইড থেকে, যে কোনো ভাবে। তার মানে এই যে 10টা প্রজেক্টের কথা বলতেছি, দিস প্রজেক্টস আর আইডিয়াস, যে এইগুলো হচ্ছে আইডিয়া যে এইখানে এই ধরনের কাজ করা যেতে পারে। তারপরে কি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। সো আপনি আইডিয়া পেয়ে গেলেন, এখন আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে নট এভরি আইডিয়া ইজ ফিজিবল, তাই তো? দ্য কালেকশন অফ ইনফরমেশন নিডেড টু ফোরকাস্ট ইনভেস্টমেন্টস এক্সপেক্টেড ক্যাশ ফ্লোজ অ্যান্ড টু ইভালুয়েট ইনভেস্টমেন্টস প্রফিটেবিলিটি। তাহলে আপনাকে এরপরে হচ্ছে এই যে আপনি আইডিয়াটা নিলেন, ধরেন একটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা আইডিয়া হইতে পারে, একটা হচ্ছে নতুন একটা ফুটওয়্যার বিজনেস, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এই ধরনের অনেকগুলো আইডিয়া আপনি চিন্তা করলেন। কিন্তু আইডিয়া ইটসেলফ বলে না যে কোনটা আসলে ফিজিবল কোনটা ফিজিবল না। তাহলে এটা টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? কিছু ইনফরমেশন লাগবে, আমাকে ফোরকাস্ট করতে হবে। কি ফোরকাস্ট করতে হবে? ক্যাশ ফ্লো ফোরকাস্ট করতে হবে। সো এইটার জন্য আমার কি কি ইনফরমেশন দরকার, আমি সেকেন্ড স্টেজে সেই ইনফরমেশন গুলা গেদার করব। থার্ড স্টেজটা কি? ক্যাপিটাল অ্যালোকেশন প্ল্যানিং। ইনফরমেশন গেদার করলাম, ক্যাশ ফ্লো ফোরকাস্ট করলাম, দেন হচ্ছে কি আমরা কি করব? দ্য অর্গানাইজেশন অফ দ্য প্রফিটেবল প্রপোজাল দ্যাট টুগেদার fit the company's strategy, financial, resource constraint, mean the scheduling and prioritizing of capital investment are key considerations. সো আপনি এখানে ইনফরমেশন গুলা গেদার করলেন, আপনি ক্যাশ ফ্লো ফোরকাস্ট করলেন, দেন আপনি প্রফিটেবিলিটিটা কনসিডার করলেন। কনসিডার করার পরে এখন আপনার অ্যালোকেশনের পালা। অ্যালোকেশনের ক্ষেত্রে আপনি কি করতে হবে? এই যে ধরেন বললাম 10টা প্রজেক্ট বা 10টা আইডিয়া, সেগুলার আপনি ইভালুয়েশন করলেন, কোনটার কত এনপিভি, কোনটার ক্যাশ ফ্লো কিরকম। এখানে দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে কি এই প্রজেক্টগুলোর মধ্যে কোনটা আসলে আমাদের থিমের সাথে বা আমাদের স্ট্র্যাটেজির সাথে, অর্থাৎ কোম্পানির স্ট্র্যাটেজির সাথে কোনগুলা ফিট হয়। যেগুলা ফিট হয় সেগুলাকে তখন দেখতে হবে ওই প্রজেক্টগুলোর মধ্যে কোন কোন প্রজেক্ট বা কোন প্রজেক্টটা নিলে পরে কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজেশন হয়। অন দ্যাট বেসিস আপনার ডিসিশন নেবেন যে আপনি কোথায় ইনভেস্ট করবেন। সো অ্যালোকেশন হয়ে গেল। অ্যালোকেশন হয়ে যাওয়ার পরে এরপরের কাজ হচ্ছে মনিটরিং অ্যান্ড পোস্ট অডিট। এরপরে আমাকে কি করতে হবে? ইনভেস্টমেন্ট গুলোকে মনিটর করতে হবে, হাউ ইট ইজ পারফর্মিং, অ্যান্ড রেগুলার বেসিসে এটাকে অডিট করে দেখতে হবে যে ওয়াজ দ্য ডিসিশন রাইট
বা স্টিল ইট ইজ রাইট কিনা, বা আমাকে এখন নতুন করে চেঞ্জ করতে হবে কিনা আর কোনো। এখন এই যে ক্যাপিটাল অ্যালোকেশন প্রসেসটা তো বললাম, কিন্তু এখানে আমরা কিছু প্রিন্সিপাল ফলো করতে হয়। ক্যাপিটাল অ্যালোকেশনের কিছু প্রিন্সিপাল, এই মেইনলি 6টা প্রিন্সিপাল। এগুলা কি কি? এক নম্বর হচ্ছে ডিসিশনস আর বেসড অন ক্যাশ ফ্লোস। তার মানে ক্যাপিটাল অ্যালোকেশনের ডিসিশনটা কিসের উপরে হবে? ক্যাশ ফ্লোর উপরে বেস করে, নট নেট ইনকাম। হ্যাঁ, অ্যাক্রুয়াল বেসিস না, রেদার ক্যাশ ফ্লোর যে ফোরকাস্ট সেটার উপরে বেস করে আমাদের ডিসিশন হবে। ডিসিশনস আর নট বেসড অন অ্যাকাউন্টিং অর অ্যাক্রুয়াল বেসিস which subtract non-cash charges such as depreciation. So আপনার অ্যাক্রুয়াল বেসিসের উপরে বেস করে হবে না, হবে হচ্ছে ক্যাশ ফ্লোর উপরে বেস করে। সো আপনাকে একটা ইয়ে দিয়ে দিল যে 3টা প্রজেক্ট এ বি সি, 3টা নেট প্রফিট দিয়ে দিল। নেট প্রফিট দেখা যাচ্ছে যে বেশি, যেটার বেশি সেটাতে আপনি ইনভেস্টমেন্ট না, সেটা না। আপনাকে দেখতে হবে যে ক্যাশ ফ্লো অনুযায়ী আপনাকে ক্যাশ ফ্লোটাকে ডিসকাউন্টিং করে দেখতে হবে কোন প্রজেক্টটার এনপিভি বেশি। মেজার ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোস। ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটাকে মেজার করতে হবে। হোয়াট ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো অকার্স উইথ দ্য ইনভেস্টমেন্ট অ্যাজ কম্পেয়ার টু উইদাউট ইট। তার মানে আমাদের ধরেন ইনভেস্টমেন্ট নর্মাল অবস্থায় যা আছে, ধরেন এক্সিস্টিং, সো এক্সিস্টিং এর সাথে আমাকে দেখতে হবে যে যদি আমি অ্যাড করি নিউ, সে প্রজেক্ট 1 অ্যাড করলাম, প্রজেক্ট 1, স্যার এই প্রজেক্ট 1 এর ক্যাশ ফ্লো অ্যাড করলে আমাদের কি হয়? তার মানে আমাদের শুধু ইনক্রিমেন্টাল পোর্শনটা দেখতে হবে, এক্সিস্টিংটা না। এক্সিস্টিং যা আছে তা ওইরকমই থাকবে, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। টাইমিং অফ ক্যাশ ফ্লো ইজ ক্রুশিয়াল। সো একটা প্রজেক্টে ধরেন ক্যাশ ফ্লো আসবে হচ্ছে 100 crore, কিন্তু সেটা আসবে হচ্ছে 50 ইয়ার্স পরে, তাই তো। আরেকটা প্রজেক্টে 10 crore করে আসবে হচ্ছে সে ধরেন আপনার 50 crore 5 বছর, 1 থেকে 5 বছর আপনার টোটাল 50 crore আসবে। সো 10 করে আপনার 50 crore আসবে। হুইচ ওয়ান ইজ বেটার? এই ক্ষেত্রে যদিও সংখ্যাটা বেশি হচ্ছে কি 100 crore, বাট আমরা যদি ডিসকাউন্টিং করি আমরা দেখবো যে আসলে এই যে 10 করে নেক্সট 5 ইয়ার্সে টোটাল 50 আসবে, এটাই বেটার। তার মানে টাইমিং, ক্যাশ ফ্লো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো আর অ্যানালাইজড অন এন আফটার ট্যাক্স বেসিস। আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্যাক্স ক্যাশ ফ্লোটা আমরা দেখবো, দেখার সময় আমরা আফটার ট্যাক্স বেসিস ক্যাশ ফ্লোটা নিব, ট্যাক্স বাদ দেওয়ার পরে কি থাকতেছে। ক্যাশ ফ্লো আর নট অ্যাকাউন্টিং নেট ইনকাম অর অপারেটিং ইনকাম। ক্যাশ ফ্লো কে আমরা কনফিউজ করা যাবে না নেট ইনকাম বা অপারেটিং ইনকামের সাথে, ইটস ডিফারেন্ট। ডু ক্যাশ ফ্লোস রিফ্লেক্ট নন ক্যাশ চার্জেস, ইকোনমিক ইনকাম, cash inflows plus change in company's market value, unlike accounting income does not reflect non-cash charges. আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে ইকোনমিক ইনকাম। ইকোনমিক ইনকামটা কি? ইকোনমিক ইনকামটা হচ্ছে ক্যাশ ফ্লো প্লাস হচ্ছে চেঞ্জেস ইন মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। সো উই ক্যান অলসো কনসিডার ইকোনমিক ইনকাম। ফাইন্যান্সিং কস্ট আর ইগনোরড। আচ্ছা, আমরা যেটা আরেকটা করব না সেটা হচ্ছে ফাইন্যান্সিং কস্ট, অর্থাৎ আমাদের যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে সেটাকে আমরা এখানে কনসিডার করব না। কেন করব না? বিকজ দ্যাট উইল বি দ্য ডাবল কাউন্টিং। কারণ আমরা তো ক্যাশ ফ্লোকে অলরেডি আমরা ডিসকাউন্টিং করছি, সো দ্যাট আমরা যদি একবার ফাইন্যান্সিং কস্ট কনসিডার করি আবার ডিসকাউন্টিং করি তাহলে ডাবল এফেক্ট চলে আসবে। সেই জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উই উইল নট কনসিডার ফাইন্যান্সিং কস্ট আর ইগনোর করতে হবে। আমরা ফাইন্যান্সিং কস্টটা কনসিডার করব না, করলে কি হবে? ডাবল কাউন্টিং হয়ে যাবে। কেন? বিকজ ফাইন্যান্সিং কস্ট আর রিফ্লেক্টেড ইন দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দে ক্যান বি ইগনোরড ইন ক্যাশ ফ্লোস। এখন এই রিলেটেড কয়েকটা কনসেপ্ট, সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট রিলেটেড টু ক্যাপিটাল অ্যালোকেশন।
একটা হচ্ছে সাঙ্ক কস্ট। হোয়াট ইজ সাঙ্ক কস্ট? সাঙ্ক কস্ট ইজ ওয়ান দ্যাট হ্যাজ অলরেডি ইনকার্ড। সো আপনি যখন একটা প্রজেক্টকে ইভালুয়েট করছেন তখন আপনি অলরেডি যে কস্ট আপনি করে ফেলছেন, যেটা আপনি আসলে ফেরত পাবেন না, সেটাকে আর কনসিডার করা যাবে না। দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ সাঙ্ক কস্ট। সো এটা আমাদের আর প্রজেক্টের ডিসিশন মেকিং এ আসবে না। ডিসিশন শুড নট বি বেসড অন কারেন্ট should be based on current and future cash flows, should not be affected by sunk cost. কি কস্ট আপনি করে ফেলছেন ওইটা দিয়ে আর এটা এফেক্টেড হবে না, কারণ আপনি যদি প্রজেক্টটা নাও নেন আপনি সাঙ্ক কস্ট আর ফেরত পাবেন না। যেটা আপনি খরচ করে ফেলছেন ইটস অলরেডি গন। An opportunity cost is what a resource is worth in its next best use. Opportunity কস্টটা কি? যে রিসোর্স, হোয়াট ইজ রিসোর্স? ফর এক্সাম্পল মানি, আপনার কাছে ইনভেস্টের জন্য যে মানিটা আছে সেটা আপনি যদি এই প্রজেক্টে ইউজ না করে অন্য কোথাও ইউজ করেন তাহলে সর্বোচ্চ আপনি যে রিটার্নটা পেতে পারেন সেটাকে বলা হয় হচ্ছে অপরচুনিটি কস্ট। ধরেন প্রজেক্ট এতে আপনি ইনভেস্ট করতে পারেন হোয়াট এভার, যে কোনো একটা রিটার্ন আপনার এখানে আসবে, কিন্তু আপনি প্রজেক্ট এতে ইনভেস্ট না করে সে নেক্সট আপনার বেস্ট প্রজেক্ট, আপনি যদি এতে ইনভেস্ট না করেন আপনার কাছে টাকাটা থেকে যাবে। সো দ্যাট আপনার বেস্ট অপরচুনিটি কি আছে, ধরেন প্রজেক্ট বি বা প্রজেক্ট সি, ধরেন আপনার প্রজেক্ট সি তে ইনভেস্ট করলে আপনি পাবেন হচ্ছে 18%। তাহলে আপনার এখানে অপরচুনিটি কস্ট কত? অপরচুনিটি কস্ট হচ্ছে 18%, অর্থাৎ আপনি এতে ইনভেস্ট করার কারণে সিতে ইনভেস্ট করতে পারছেন না, সো দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি নট গেটিং দিস 18% বিকজ ইউ আর ইনভেস্টিং ইন প্রজেক্ট এ। An incremental cash flow is the additional cash flow that is realized because of an investment decision. সো একটা ইনভেস্টমেন্ট ডিসিশনের কারণে এক্সট্রা যে ক্যাশটা পাচ্ছেন সেটাই হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো। Externality is the effect of an investment on cash flows of other parts of the company. So externality কি? আপনি ইনভেস্টমেন্ট করার কারণে, একটা প্রজেক্টে ইনভেস্ট করার কারণে ধরেন এক্সিস্টিং অন্য কোনো পার্টে ক্যাশ ফ্লোর যদি কোনো এফেক্ট থাকে। ধরেন আপনি আগে তৈরি করতেন হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি আছে যেখানে আপনি লেদার শু তৈরি করেন। সো আপনি নতুন একটা প্রজেক্ট নিচ্ছেন, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টটা হচ্ছে ধরেন আপনার সে পিইউ শুজ। সো এখন এমন হইতে পারে যে আপনি এই প্রজেক্টটা নেওয়ার কারণে, পিইউ শুজের প্রজেক্ট নেওয়ার কারণে আপনার লেদার শুজের সেল ডাউন হইতে পারে, তাই তো? এটাই হচ্ছে এক্সটার্নালিটি, যে আপনি একটা প্রজেক্ট নেওয়ার কারণে আপনার এক্সিস্টিং আরেকটা প্রজেক্টের যদি ক্যাশ ফ্লোতে এফেক্ট হয় সেটাকেই বলা হচ্ছে এক্সটার্নালিটি। ক্যানিবালাইজেশন, ক্যানিবালাইজেশনটা কি? নেগেটিভ এক্সটার্নালিটি। নেগেটিভ যদি এফেক্ট হয়, এক্সটার্নালিটির এফেক্টটা যদি নেগেটিভ হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্যানিবালাইজেশন। এরপর একটা কনসেপ্ট হচ্ছে কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন is one with an initial outflow followed by a series of inflows. So কনভেনশনাল হইলে কেমন হবে? ইনিশিয়ালি এট টাইম জিরোতে আপনার ক্যাশ আউটফ্লো হবে, ধরেন আপনার এখানে 100 টাকা আউটফ্লো হইলো, টাইম ওয়ানে আপনার ধরেন 10 টাকা ইনফ্লো, টাইম টুতে 20 টাকা, টাইম থ্রিতে ধরেন আবার 15 টাকা, এইভাবে করে আপনার ক্যাশ ফ্লোটা আসতেছে। এটা হচ্ছে কনভেনশনাল, যে আপনি একবার ইনভেস্ট করে ফেললেন দেন আপনি পজিটিভ একটা ক্যাশ ইনফ্লো পেতে থাকবেন পিরিয়ডিক্যালি। আর নন কনভেনশনালটা কি? নন কনভেনশনাল হচ্ছে আপনি একবার ইনভেস্ট করে ফেললেই শেষ না, দেখা গেল যে আপনি থার্ড ইয়ারে গিয়ে আপনাকে আবার ইনভেস্ট করতে হচ্ছে, ফর এক্সাম্পল সে আরো 50 crore আপনার ইনভেস্ট করতে হলো, তার মানে এখানে এসে আপনার নেগেটিভ হলো। আবার ফোর্থ ইয়ারে গিয়ে এটা পজিটিভ হচ্ছে ধরেন, ফিফথ ইয়ারে গিয়ে আবার ধরেন এটা নেগেটিভ হচ্ছে। এটা হচ্ছে আপনার নন কনভেনশনাল ক্যাশ ফ্লো। নন কনভেনশনাল ক্যাশ ফ্লোস ক্যান ফ্লিপ ফ্রম বিং পজিটিভ টু নেগেটিভ, মানে একবার পজিটিভ ক্যাশ ফ্লো একবার নেগেটিভ ক্যাশ ফ্লো এরকম যদি থাকে, বা এট এনি টাইম যদি নেগেটিভ ক্যাশ ফ্লো থাকে প্রজেক্ট ইনিসিয়েশনের পরে, তখন সেটাকে আমরা বলতেছি
নন কনভেনশনাল ক্যাশ ফ্লো। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টটা কি? ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হুজ ক্যাশ ফ্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। প্রজেক্ট ধরেন প্রজেক্ট এ, বি, সি, তিনটা প্রজেক্ট। সো আপনার যদি এমন হয় যে একটা প্রজেক্ট আসলে আরেকটা প্রজেক্টের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, তখন এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। আপনি এ প্রজেক্ট এ নিলে আপনি বি নিতেও কোনো অসুবিধা নেই, আপনি এ বি সি তিনটাই একসাথে চাইলে নিতে পারেন, বা যে কোনো একটা প্রজেক্ট নিতে পারেন, একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না, তখন সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস কম্পিট উইথ ইচ আদার। মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, যে প্রত্যেকটা ওই যে স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, তাহলে হচ্ছে আপনার একটা আরেকটার সাথে কম্পিট করে, ঠিক আছে। অর্থাৎ আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে কি হবে, আপনি হয়তো প্রজেক্ট এই তিনটা প্রজেক্ট কম্পিট করতেছে, আপনি প্রজেক্ট নিলেন হচ্ছে গিয়ে সে এ নিলেন, তার মানে আপনার এই ফান্ডটা পাওয়ার জন্য এই তিনটা প্রজেক্টই কম্পিট করতেছে। ধরেন এইটার এনপিভি 5 মিলিয়ন, এটা হচ্ছে আপনার 2 মিলিয়ন, এটা হচ্ছে 3 মিলিয়ন। সো এখানে কম্পিট করে দেখা গেল এ হয়তো বা বেটার করতেছে, সো দ্যাট আপনি এ সিলেক্ট করতেছেন, যদিও অনলি দিস ইজ নট দা অনলি ডিটারমাইনিং ফ্যাক্টর, এখানে হয়তো আরো ফ্যাক্টর থাকবে। প্রজেক্ট সিকোয়েন্সিং, প্রজেক্ট সিকোয়েন্সিংটা কি? ইজ ইনভেস্টিং ইন প্রজেক্ট সিকোয়েন্সড ওভার এ টাইম। যদি এমন হয় যে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা প্রজেক্ট আপনি নিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। ধরেন ফার্স্ট প্রজেক্ট হচ্ছে A1, A2, A3, হ্যাঁ, তারপরে এখানে থাকতে পারে B1, B3, B2, এরকম থাকতে পারে। সো আপনি A1 যদি সাকসেস হয় তাহলে আপনি সেকেন্ড প্রজেক্টে যাবেন, A2 তে যাবেন, A2 সাকসেস হলে আপনি A3 তে যাবেন। ধরেন এটা একটা রিয়েল এস্টেট প্রজেক্ট এ যদি আপনি দেখেন যে সাকসেস হচ্ছে, তাহলে আপনি A2 তে যাবেন, যদি না হয় তাহলে আপনি এখানেই কাট করবেন, আর নতুন নতুন ইনভেস্টমেন্টে যাবেন না। এটাকে বলা হচ্ছে সিকুয়েন্সিয়াল প্রজেক্ট সিকোয়েন্সিং। লেটার ইনভেস্টমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন ফর্মার সাকসেস। যে আগেরটার সাকসেসের উপরে যদি পরের প্রজেক্টটা ডিপেন্ড করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রজেক্ট সিকোয়েন্সিং। Unlimited funds environment assumes that the company can raise the funds as required by paying required rate of return. So assumptionটা যদি এমন হয় যে আনলিমিটেড ফান্ড অ্যাভেলেবল, তাহলে আসলে আসলে কিসের বেসিস আনলিমিটেড ফান্ড অ্যাভেলেবল থাকতে পারে? থাকতে পারে যদি এমন হয় যে এনি প্রজেক্ট ইন দ্য ইকোনমি, এনি প্রজেক্ট যেটা হচ্ছে গিয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি রিটার্ন জেনারেট করে, ইট ইজ পসিবল টু বরো ফান্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট। ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ফান্ড হচ্ছে আনলিমিটেড। বাট বাস্তব অর্থে কোনো ফান্ডই আনলিমিটেড না, কারণ আপনি ধরেন 100টা প্রজেক্ট নিতে চান, আপনাকে কি ফাইন্যান্সিং করবে? আপনাকে ফাইন্যান্সিং হয়তো করবে না। সো দ্যাট আপনি 100টা প্রজেক্ট আসলে নিতে পারবেন না আনলেস ইউ প্রুভ সামথিং অর ইউ বিল্ড আপ ক্যাপাসিটি। ইভেন ইফ ইউ আর টেকিং লোন, সে আপনার ইকুইটি আছে 10 কোটি, আপনি হয়তো 100 কোটি টাকা আরো লোন নেবেন, ইভেন দেন ইটস নট আনলিমিটেড। এটার একটা লিমিটেশন আছে, যে সে ফর এক্সাম্পল আপনার 10 কোটি আছে, আপনি আরো 100 নিতে পারবেন, তার মানে আপনার ক্যাপিটালের টোটাল ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কত? 110 কোটি, এর বেশি আপনি পারছেন না। ক্যাপিটাল রেশনিং ইমপ্লাইজ দেয়ার ইজ এ ফিক্সড অ্যামাউন্ট অফ ফান্ড টু ইনভেস্ট। সো আপনার ইনভেস্টমেন্টের জন্য এই কারণে ক্যাপিটাল রেশনিং ইস্যুটা চলে আসে, যে এখানে একটা লিমিটেড ফান্ড আছে, সেটা হইতে পারে 110 কোটিও একটা লিমিটেড ফান্ড, 20,000 কোটি, 30,000 কোটিও আসলে লিমিটেড ফান্ড। ওয়েন ইট ইজ নাম্বারড, যে স্পেসিফিক নাম্বার অ্যামাউন্ট আছে, তখন সেটাকে সেক্ষেত্রে আপনার রেশনিংটা করতে হয়, ক্যাপিটাল রেশনিংটা তখন ইমপ্লাই হচ্ছে।
Next LOS, demonstrate the use of net present value NPV and internal rate of return in allocating capital and describe the advantages, disadvantages of each method. So প্রথমে আমরা দেখি NPV, net present value, most powerful tool to analyze an investment project, যে আমরা NPV এটাকে এই ক্ষেত্রে কি হয় NPV এর ক্ষেত্রে NPV যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলি যে প্রজেক্টটা ফিজিবল। যদি NPV লেস দেন 0 হয় তাহলে আমরা বলি যে এটা ফিজিবল না, এটাতে ইনভেস্ট করলে আমাদের কি হবে, ভ্যালু ক্রিয়েশন হবে না, আমাদের এন্ড অফ দ্য ডে উই উইল লুজ। So NPV, net present value, is the sum of the present values of all expected incremental cash flows if a project is undertaken. The discount rate used is the firm's cost of capital adjusted for the risk level of the project. So আমাদের ধরেন টাইম 1 এ আমার ইনভেস্টমেন্ট করতে হবে হচ্ছে 100 কোটি। 1 এ আমি টাইম 1 এক বছর পরে ধরেন আমি পাবো হচ্ছে 10 কোটি রিটার্ন আসবে। সেকেন্ড ইয়ারে গিয়ে ধরেন আপনার 20 crore, থার্ড ইয়ারে গিয়ে ধরেন আপনার 25 crore, ফোর্থ ইয়ারে গিয়ে আপনার 30 crore। এভাবে হয়তো আমাদের একটা ক্যাশ ফ্লো জেনারেট হবে। তখন আমরা কি করবো, এই সবগুলোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। আজকের যেটা সেটা তো আছে, বাকি যে ক্যাশ ফ্লো গুলো আছে এগুলোকে সব আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দেখব যে টোটাল আমাদের ক্যাশ ইনফ্লো কত। তার মানে এখানে কি হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোজ, ওইখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে যে ক্যাশ, এখন যে ক্যাশটা লাগতেছে 100 crore তখন আমরা মাইনাস করব। মাইনাস করলে আমরা যে ভ্যালুটা পাবো, ধরেন এইখানে অল যে ফিউচার ক্যাশ ইনফ্লো গুলো সেটার ভ্যালু ধরেন 120 কোটি প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদের 120 কোটি যদি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ হয়, সেখান থেকে আমরা ক্যাশ আউটফ্লোটা মাইনাস করলে আমরা যেটা পাবো এই যে 20 crore, এটা হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। সো এনপিভির ফর্মুলাটা কি, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ মাইনাস ইনিশিয়াল ক্যাশ আউটলে, বা এখানে আমরা ফর্মুলা দিয়ে যদি বলি সিএফটি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি মাইনাস CF0। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এটা বইয়ের একটা এক্সাম্পল, জি কর্পোরেশন ইজ কনসিডারিং এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 50 million। তার মানে ও টাইম 0 তে ইনভেস্ট করবে কত, 50 million euro, এটা চলে যাবে। That will return after tax cash flow of 16 million per year for next 4 years। তার মানে 1 এ আসবে হচ্ছে 16 million, 2 তে আসবে হচ্ছে 16 million, 3 তে 16, 4th ইয়ারে 16 million, plus another 20 million in year 5। year 5 এ গিয়ে 20 million পাবে। The company's required rate of return is 10%. Required rate of return কত, 10%. So calculate NPV of the project. So আমাকে ক্যাশ ফ্লো গুলা যখন দেয়া আছে তখন আমরা কি এনপিভি ক্যালকুলেট করতে পারি। সো আমরা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে কিভাবে করতে হবে সেই জিনিসটা যদি দেখি থিওরিটিক্যালি আমরা এগুলাকে কি করতে হবে, সব প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে, তাই তো। তার মানে 16 কে আমরা ডিভাইড করব কি, 16 ডিভাইডেড বাই 1 প্লাস আর, আরটা কত, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 0.1 টু দি পাওয়ার 1 দিয়ে। এইটাকে আমরা কিভাবে করব, 16 ডিভাইডেড বাই 1 প্লাস আর হচ্ছে 0.1 টু দি পাওয়ার 2, এটাকে আমরা করব হচ্ছে 16 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার 3। সিমিলার ওয়েতে আমরা 16 17 ফোর্থ ইয়ারেরটাকে করব, ফিফথ ইয়ারেরটাকে করব, করে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলা এখানে বের করব। প্রেজেন্ট ভ্যালুগুলার একটা যোগফল থাকবে, সেটা থেকে আমরা 50 মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে এনপিভি। তো এই এনপিভি আমরা চাইলে আমাদের ক্যালকুলেটরে ক্যাশ ফ্লো ফাংশন ইউজ করেও করতে পারি। সো আমরা যদি ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করি সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব ক্যালকুলেটরে আমরা ক্যাশ ফ্লো সিএফ ফাংশনটা ইউজ করব।
ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে হচ্ছে সিএফ প্রেস করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রেসিং সিএফ। সিএফ প্রেস করলে যেটা দেখাবে সেটা হচ্ছে CF0। তো এখানে ফার্স্ট থিং আমরা যেটা করে নিব যে ক্লিয়ার করে নিব। সেটা ক্লিয়ার করার জন্য আমরা কি করব, সেকেন্ড প্লাস সিসি। সো আমাদের ক্যাশ ফ্লো এক্সিস্টিং কিছু থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে CF0 দেখাবে আমাদের স্ক্রিনে, তখন আমরা CF0 আমরা দিব, ইনপুট করব। CF0 কত, আমাদের এখানে 50 মিলিয়ন, সো দ্যাট আমরা 50। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কি, এটা হচ্ছে নেগেটিভ আউটফ্লো, সো দ্যাট আমাকে প্রেস করতে হবে 50 এন্ড দেন প্লাস মাইনাস সাইনটা দিতে হবে। দেন প্লাস মাইনাস সাইন দিব, এন্ড দেন প্লাস মাইনাস সাইন দিলে আমাদের 50-র আগে একটা মাইনাস সাইন চলে আসবে, এন্ড দেন আমরা এন্টার প্রেস করব। দেন আমরা এন্টার প্রেস করব ক্যালকুলেটরে, তাই তো। CF0 এন্ট্রি শেষ। দেন আমরা ডাউন এরো প্রেস করি, ডাউন এরো প্রেস করলে আসবে হচ্ছে C01। সো 01-এ আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এন্টার করব 16। তো আমরা 16 এন্টার করলাম, 16 দেন হচ্ছে কি প্রেস করব, এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে। সো এখানে আমরা এখানে আসার জন্য আমাকে ডাউন এরো প্রেস করতে হয়েছে। ডাউন এরো প্রেস করলে C01 আসলো, আসার পরে আমরা এন্টার প্রেস করলাম। দেন আমরা কি করব, আবার ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করলে আসবে কি ফ্রিকোয়েন্সি F01। এই যে 16 মিলিয়ন এটা কয়বার রিপিট হয়েছে, তাই তো। 1 2 3 4, 4টা পিরিয়ডে এটা রিপিট হয়েছে, তাই তো। তাহলে আমরা এখানে প্রেস করব হচ্ছে 4 এন্টার, 4 এন্টার প্রেস করলাম। এরপরে আমরা আবার ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করলে আসবে হচ্ছে C02। সো 02 ইকুয়াল টু কি হবে, সরি, হ্যাঁ, C02 তে আমাদের এরপরের এই 4টা তো আমাদের এন্ট্রি শেষ। এরপরের এন্ট্রিটা কি, C02 হচ্ছে পরের সিরিজ অফ ক্যাশ ফ্লো, কত 20 এন্ড দেন এন্টার। সো এন্টার করলাম 20 এন্টার। তারপরে আবার ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করার আসলে আর দরকার নেই, কারণ আবার ডাউন এরো প্রেস করলে যেটা আসবে, ডাউন এরো প্রেস করলে F02 শুড বি 1 বিকজ এটা একবারই রিপিট হয়েছে, এরপরে আর কোনো ক্যাশ ফ্লো নাই। তার মানে আমাদের আসলে অল ক্যাশ ফ্লো এন্ট্রি শেষ। তার মানে ইনিশিয়াল আউটলে 50, তারপরে 16 মিলিয়ন 4বার রিপিট হলো 4টা বছরে, এন্ড দেন 50 ইয়ারে গিয়ে আমরা 20 মিলিয়ন দিলাম, সেটাও আমাদের এন্ট্রি হয়ে গেল। এখন আমরা এনপিভি ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, আমাদের এনপিভি একটা বাটন আছে, সিএফ এর পাশে আমাদের এনপিভি বাটন আছে, আমরা সেই এনপিভি বাটনটা প্রেস করব। এখানে এনপিভি বাটনটা প্রেস করলে আমাকে কি দেখাবে, I ইকুয়াল টু 0 দেখাচ্ছে বা যে কোনো নাম্বার দেখাবে। সো আপনাকে কি করতে হবে, আপনি I ইকুয়াল টু এখন দিতে হবে হচ্ছে, যেহেতু আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%, সেহেতু আপনাকে দিতে হবে কত, 10 এন্টার প্রেস করলাম 10। তারপরে কি করতে হবে, তারপরে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে দেখাবে I ইকুয়াল টু 10। দেন আমরা কি করব, আমরা ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করলে দেখাবে হচ্ছে এনপিভি। সো এখানে আপনার এনপিভি শো করতেছে, শো করবে এনপিভি। এনপিভি শো করলে আপনাকে যেটা করতে হবে, কম্পিউট সিপিটি বাটনটা প্রেস করতে হবে, কারণ অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে দেখাবে না। আপনি সিপিটি বাটনটা প্রেস করলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে 13.1362। হোয়াট ইজ দিস, দিস ইজ ইন মিলিয়ন। তার মানে হচ্ছে এই প্রজেক্টের এনপিভি হচ্ছে 13.1362 মিলিয়ন, উইচ ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে কি এনপিভি যেহেতু গ্রেটার দেন 0, দ্যাট মিনস হচ্ছে এনপিভি ইজ গ্রেটার দেন 0, উইচ মিনস দিস প্রজেক্ট ইজ ফিজিবল। তার মানে এটা টেকেবল বা ইনভেস্টেবল একটা প্রজেক্ট। এখন আমরা আইআরআর, সো এনপিভি দিয়ে সবই করা গেলে বা এনপিভিটাই যদি সুপিরিয়র হয়, তাহলে আমরা কেন আইআরআর আসলে ক্যালকুলেট করব,
আইআরআর এরও বেশ কিছু ফাংশন আছে, তার মানে আইআরআর দিয়েও আমরা ইনিশিয়ালি ডিসিশন নিতে পারি যে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে যদি আইআরআর বেশি হয় তাহলে হচ্ছে সেই প্রজেক্টটা ফিজিবল টু ইনভেস্ট। বাট আইআরআর এর কিছু ড্রব্যাকস আছে, বাট ইন জেনারেল দিস ইজ দ্য থিং যে যদি আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে আইআরআর বেশি হয় তাহলে এটা ইনভেস্টেবল বা ফিজিবল একটা প্রজেক্ট। For a normal project, IRR is the discount rate that makes the present value of the expected incremental after tax cash flows equal to initial cost of the project. তার মানে যেই রেটে আমরা এর আগে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আমাদের ছিল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে আমরা ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং করছি, কিন্তু আইআরআর হচ্ছে সেই রেটটা যেই রেট দিয়ে আমরা ডিসকাউন্টিং করলে পরে আমাদের কি হবে, আমাদের প্রজেক্টের এনপিভি 0 হবে। তার মানে আমাদের এই যে ক্যাশ ইনফ্লো গুলো আছে 16, 16, 16, 16, 20, এইগুলাকে আমরা যেই রেটে ডিসকাউন্টিং করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু, এইগুলার প্রেজেন্ট ভ্যালু হবে হচ্ছে 50, সেটা হচ্ছে আপনার কি যেই রেটটা এই যে আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি যে এই যে আমরা 0.1 দিয়ে ডিসকাউন্টিং করলাম বা 10% দিয়ে ডিসকাউন্টিং করলাম, এটা কোন রেটটা দিয়ে ডিসকাউন্টিং করলে আমরা এক্স্যাক্টলি ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু পাবো হচ্ছে 50, সো দ্যাট এনপিভি হবে হচ্ছে 0, সেটাই হচ্ছে আপনার আইআরআর। সো এই প্রসেসে আসলে আইআরআরটা ক্যালকুলেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে কি করতে হয় আমাদেরকে ধরে নিয়ে, যেটার এখানটা প্রসেসটা যে ধরে নিতে হয় যে আমরা প্রথমে ধরলাম হচ্ছে সে অ্যাসিউম করলাম যে 10% বা 15% একটা কিছু অ্যাসিউম করে একবার এনপিভি বের করতে হয়, তারপরে আবার হয় তার চেয়ে আর একটু বড় ডিসকাউন্ট রেট অথবা ছোট ডিসকাউন্ট রেট নিয়ে এনপিভি করতে হয়, এটাকে বলা হচ্ছে ট্রায়াল এন্ড এরর বেসিস। বাট ফরচুনেটলি আমাদের ক্যালকুলেটর থাকার কারণে এটা আসলে আর আমাদেরকে এখন এইভাবে করতে হয় না, বা আমরা এক্সেল শিটে করলেও আর আইআরআর এইভাবে ট্রায়াল এন্ড এরর বেসিসে এখন আর ক্যালকুলেট করার প্রয়োজন হয় না, এটা ফর্মুলা দিয়ে করা যায় আর আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে ইজিলি এটা করে ফেলা যায়। সো দ্যাট ট্রায়াল এন্ড এরর বেসিস আমাদের আসলে এক্সামের জন্য প্রয়োজন নাই, রিয়েল লাইফেও কোনো প্রয়োজন নাই। তো আমরা ক্যালকুলেট করব কিভাবে, আমরা ক্যালকুলেট করব সিমিলার, যে এর আগে আমরা যেভাবে ক্যালকুলেট করছি সেভাবেই। ধরেন এইটাতেই আমরা যদি এখন আইআরআর বের করতে যাই তাহলে আমরা কি করব, অল ইনপুট তো দেওয়াই আছে, সিমিলার ওয়েতে ইনপুট গুলো আপনি নতুন হলেও সেই ইনপুট গুলো আপনি দিবেন, দেওয়ার পরে যেটা করবেন আপনাকে আইআরআর ফাংশনটা দেখবেন যে আইআরআর বাটনটা কোথায় আছে, এনপিভির পাশে আছে, আপনি আইআরআর বাটনটা প্রেস করেন, প্রেস করার পরে দেন আপনি কম্পিউট সিপিটি একটা বাটন আছে টপ লেফটে, আমাদের ক্যালকুলেটরে টপ লেফটে সিপিটি বাটন আছে, আপনি সিপিটি প্রেস করেন। সো সিপিটি প্রেস করলে আপনার রেজাল্টটা চলে আসবে, এইটার ক্ষেত্রে আপনার আইআরআর হচ্ছে 19.52%। সো আপনি ক্যালকুলেট করলে ওয়ান প্রেসে আপনার সুন্দর রেজাল্ট চলে আসতেছে, সো দ্যাট ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ট্রায়াল এন্ড এরর মেথড। এখন ডিসিশনটা কি, ডিসিশনটা হচ্ছে ইফ আইআরআর ইজ গ্রেটার দেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই ক্ষেত্রে কত 19.52 ইজ গ্রেটার দেন 10% আমাদের রিকোয়ার্ড রিটার্ন, সো দ্যাট এটা কি ইটস এ ফিজিবল প্রজেক্ট। আর যদি আইআরআর লেস দেন 10% হইতো বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে কম হতো, সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টে ইনভেস্ট করতাম না। সো আমরা এই এক্সাম্পলটা অলরেডি করলাম যে ইনপুট গুলা সিমিলার ওয়েতে দেব, দেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আইআরআর প্রেস করে দেন কম্পিউট বাটন প্রেস করব, তখন আমরা পেয়ে যাব হচ্ছে আইআরআর কত 19.52%, which is greater than 10% required rate of return. এখন এনপিভির অ্যাডভান্টেজ কি, আইআরআর এর অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি এগুলার। সো এনপিভির অ্যাডভান্টেজ, ডাইরেক্ট মেজার অফ এক্সপেক্টেড ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। সো আমাদের ফার্মের এক্সিস্টিং ভ্যালু যদি হয় হচ্ছে 100 মিলিয়ন,
আমরা নতুন একটা প্রজেক্ট নিলাম, সেই প্রজেক্টের এনপিভি, সে নিউ প্রজেক্ট এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু ধরেন আপনার 10 মিলিয়ন, তাহলে ইনস্ট্যান্টলি প্রজেক্টটা যখনই আমরা নিব সাথে সাথে আমাদের কোম্পানির ভ্যালুয়েশন উইল ইনক্রিজ টু 110 মিলিয়ন। তো একটা কোম্পানি দেখবেন যে যদি একটা লুক্রেটিভ কোনো প্রজেক্ট হাতে নেয় তখন হচ্ছে তার মার্কেট প্রাইস বেড়ে যায়। কেন বেড়ে যায়? বিকজ ওই প্রজেক্টের হয়তো বা এনপিভি পজিটিভ। এনপিভি যদি পজিটিভ হয় তার মানে আপনার কোম্পানির শেয়ার হোল্ডাররা ওই প্রজেক্ট থেকে বেনিফিটেড হবে। দ্যাটস ওয়াই আপনার প্রজেক্টের আপনার এক্সিস্টিং যে বিজনেসের ভ্যালুয়েশনটা আপনার বেড়ে যায়। থিওরিটিক্যালি দ্য বেস্ট মেথড, সো প্রজেক্ট ইভালুয়েশনের জন্য আপনার থিওরিটিক্যালি বেস্ট মেথড হচ্ছে এনপিভি। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডাজন্ট ইনক্লুড এনি কনসিডারেশন অফ দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট। প্রবলেম হচ্ছে আমরা প্রজেক্ট সাইজটা এখানে কনসিডারেশনে আসতেছে না। দেখেন একটা প্রজেক্ট $1 বিলিয়ন প্রজেক্ট, ওখানে হয়তো আপনার এনপিভি হচ্ছে 10 মিলিয়ন। আরেকটা প্রজেক্ট $10 বিলিয়ন, ওটার এনপিভি হচ্ছে ধরেন আপনার 12 মিলিয়ন। সো আমরা কিন্তু যদিও আপনার দেখেন যে এইটা একটু বেশি, বাট ইনভেস্টমেন্ট সাইজটা দেখেন যে 10 বিলিয়ন ইনভেস্ট করে আপনি 12 মিলিয়ন এনপিভি, আর 1 বিলিয়ন ইনভেস্টেড প্রজেক্টে আপনার এনপিভি হচ্ছে 10 মিলিয়ন। সো এই যে ইনভেস্টমেন্টের বিষয়টা, এটাকে কনসিডার করছে না এনপিভি। দিস ইজ দ্য অনলি ড্রব্যাক। আইআরআর এর ক্ষেত্রে কি মেজার্স প্রফিটেবিলিটি এজ এ পার্সেন্টেজ। সুবিধা হচ্ছে কি আপনি কি আপনার আপনার ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন একটা প্রজেক্টের, তখন জিজ্ঞাসা করবে যে প্রজেক্টের আইআরআর কত, বা তখন আপনার কিন্তু বা প্রজেক্টের রিটার্ন কেমন, তখন আপনি বললেন হচ্ছে 20% আইআরআর। এটা মোর ডাইজেস্টেবল, ঠিক আছে, স্পেশালি সাধারণ মানুষরা এটাকে খুব ইজিলি তখন বুঝতে পারে। কিন্তু এনপিভি যদি বলেন, ওই যে এনপিভি আপনাকে বললো ঠিক আছে এনপিভি হচ্ছে গিয়ে মনে করেন 12 মিলিয়ন বললেন, বাট এইটা নর্মালি হচ্ছে কি কম্পারেবল হয় না। ফর দ্য কম্পারিজন পারপাস আইআরআর ইজ বেটার, বিকজ আপনি ইজিলি বলতে পারেন যে হ্যাঁ ওইটা তো ওই প্রজেক্টের আইআরআর হচ্ছে 12% আর এটা হচ্ছে 10%, তাহলে এইটা ওইটা থেকে একটু খারাপ। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কম্পেয়ার। প্রোভাইড ইনফরমেশন অন দ্য মার্জিন অফ সেফটি। আপনার সেফটি মার্জিনের ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। যেমন ধরেন আগের যে ক্যালকুলেশনটা আমরা করলাম, ধরেন ওখানে 19.52% যদি রিটার্ন হয়, আমার রিকোয়ার্ড রিটার্ন কত 10%, তাহলে আমার সেফটি কতটুকু আছে 9.52% আমার সেফটি আছে, যে এটা যদি 9.52% কমও আসে স্টিল আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে এটা মিট করে যাচ্ছে। এটা কিন্তু আমি এনপিভি থেকে পাচ্ছি না। ডিসঅ্যাডভান্টেজটা কি? ক্যান প্রোভাইড ডিফারেন্ট প্রজেক্ট র্যাঙ্কিং দেন এনপিভি। সো অনেক সময় প্রজেক্ট র্যাঙ্কিংটা ডিফারেন্ট হইতে পারে এনপিভি থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনপিভিটা হচ্ছে সুপেরিয়র। আমরা এনপিভি কে ফলো করতে হবে। এনপিভি গিভ ইউ সুপেরিয়র ডিসিশন মেকিং রেজাল্ট। প্রজেক্ট ক্যান হ্যাভ মাল্টিপল আইআরআর। মেইন প্রবলেম হচ্ছে এখানে যে মাল্টিপল আইআরআর থাকতে পারে, যে একটা প্রজেক্টে দেখা গেল 2টা বা 3টা আইআরআর চলে আসছে, তখন সমস্যা হচ্ছে কোনটা আসলে কারেক্ট। দ্যাট ইজ এ বিগ ইস্যু ইন সাম কেসেস। এটা নর্মালি হয় কখন? যখন হচ্ছে আপনার ওই যে নন কনভেনশনাল ক্যাশ ফ্লো হয়, যে আপনি এখন ক্যাশ আউটফ্লো হচ্ছে, তারপরে ইনফ্লো হচ্ছে, আবার এট সাম পয়েন্ট আউটফ্লো হচ্ছে, তারপরে আবার ইনফ্লো হচ্ছে, এরকম হলে পরে মাল্টিপল আইআরআর আসার পসিবিলিটিটা বেশি থাকে। ডেসক্রাইব কমন ক্যাপিটাল অ্যালোকেশন পিটফলস। সো আমরা ক্যাপিটাল অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের নর্মাল পিটফল গুলা বা মিস্টেক গুলা কি হইতে পারে? একটা হচ্ছে নট ইনকর্পোরেটিং ইকোনমিক রেসপন্সেস ইনটু ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসে আমরা ইকোনমিক রেসপন্সকে আমরা ইনক্লুড না করা, ঠিক আছে।
সেটা কিরকম? সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমরা কিসের উপরে বেস করে ইনভেস্ট করতেছি, আমরা ইনভেস্ট করতেছি আমাদের গাট ফিলিং এর উপরে বেস করে, বা আমাদের একটা সিকুয়েন্সিয়ালি ধরেন একটা কোম্পানি এভরি ইয়ার 10 crore করে নতুন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে হচ্ছে তার আর্নিং থেকে সে 10 crore করে এভরি ইয়ারে নতুন করে মেশিনারিজ এবং আদার ইয়েতে এক্সপানশনে সে ইনভেস্ট করে যাচ্ছে। সে কিন্তু এই যে নতুন ইনভেস্টমেন্টটা করছে, ইন মেনি কেসেস এটা ফিজিবল কিনা আদৌ সেটা চেক করা হয় না। ইভেন দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্টের পরে প্রফিটেবিলিটি বাড়ছে না, প্রফিট বাড়ছে না, স্টিল তারা কি করছে যে ইনভেস্ট করে যাচ্ছে। এটাই হচ্ছে ইকোনমিক রেসপন্স বা ইকোনমিক যে ফ্যাক্টরটা সেটাকে আসলে প্রপারলি কনসিডার না করা, এটা একটা মেজর ইস্যু। মিসইউজিং ক্যাপিটাল অ্যালোকেশন টেমপ্লেট। সো একটা টেমপ্লেট আপনি বানাইছেন যে এইভাবে এইভাবে এখানে এতটুকু এতটুকু এইভাবে আপনি ইনভেস্ট করবেন, সো সেইটাই আপনি করে যাচ্ছেন, ইউ আর নট আপডেটিং ইট, এটা হচ্ছে মিসইউজ। অনেক ক্ষেত্রে কি হতে পারে, পুশিং পেট প্রজেক্টস। পেট প্রজেক্টস মানে হচ্ছে আপনার কোনো ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর অথবা হচ্ছে বোর্ডের কোনো একটা পছন্দের কাজ সেটাতে ইনভেস্ট করা। ধরেন আহ, হয়তোবা আপনার কোনো একটা কাজ, সেই কাজটা আপনার ইকোনমিক কোনো বেনিফিট নিয়ে আসবে না প্রজেক্টের জন্য, স্টিল ইউ আর টেকিং। ঠিক আছে, সেটা কেমন হতে পারে যে প্রজেক্ট ডিরেক্টর মনে করলো যে হ্যাঁ এখানে একটা পুকুর থাকলে খুব ভালো লাগে, হ্যাঁ, সো আপনি পুকুর খনন করলেন। সো পুকুর খনন করে ওইখান থেকে আপনার কোনো ইকোনমিক বেনিফিট কোম্পানির জন্য নাই, বাট স্টিল ইউ আর ডুইং ইট। সো এই ধরনের প্রজেক্টকে বলা হচ্ছে পেট প্রজেক্ট। সো এগুলোও আপনার নর্মালি অনেক ঢুকে যায় আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মধ্যে। বেজিং ইনভেস্টমেন্ট ডিসিশন অন ইপিএস, নেট ইনকাম, আরওই। ইনভেস্টমেন্ট ডিসিশন কিসের উপরে হবে? ক্যাশ ফ্লোর উপরে হবে। কিন্তু যদি আপনি ইপিএস, নেট ইনকাম বা রিটার্ন অন ইকুইটির উপরে বেস করে করেন, তাহলে দ্যাট উইল বি সামথিং রং। ইউজিং আইআরআর টু মেক ইনভেস্টমেন্ট ডিসিশন। সো আমরা বলছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন মেইনলি হবে হচ্ছে এনপিভির উপরে বেস করে, নট বেসড অন আইআরআর। একটা প্রজেক্টের হয়তো আইআরআর অনেক হাই হতে পারে, বাট তার এনপিভি হয়তো কম হতে পারে। সো দ্যাট যেই প্রজেক্টের এনপিভি বেশি ওইটা কিন্তু আমাদের বিজনেসের জন্য ভ্যালু এডিশন করবে বেশি। দ্যাটস ওয়াই আমাদের ডিসিশনটা হবে বেসড অন এনপিভি, নট আইআরআর। ইনকারেক্টলি অ্যাকাউন্টিং ফর ক্যাশ ফ্লোজ। ক্যাশ ফ্লো গুলা ইনকারেক্ট হইতে পারে, এটা আমাদের ইন্টারনাল একটা মেকানিজমের মিস্টেকের কারণে, অথবা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্ট সিস্টেমের কারণে আমরা অনেক সময় কি হইতে পারে যে আমাদের ক্যাশ ফ্লো গুলো আসলে ভুলভাবে আমরা ইন এনিওয়ে এগুলো যেহেতু ফোরকাস্ট, আপনার ভুল হওয়ার পসিবিলিটি তো থাকেই। ওভার অ্যান্ড আন্ডার এস্টিমেটিং ওভারহেড কস্ট। ওভারহেড কস্টটাকে আমরা এই ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আমরা যখন একটা প্রজেক্টের ইভালুয়েশন করছি তখন এই যে আমাদের ফোরকাস্টিং গুলাতে আপনার ওভারহেড কস্ট, তারপরে ক্যাশ ফ্লো, এগুলো প্রপারলি আমরা এস্টিমেট করছি কিনা সেটা দেখতে হবে। নট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। অনেক সময় আমরা ডিসকাউন্ট রেটটা যখন ইউজ করি তখন আমরা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা অনেক সময় প্রপারলি ইউজ করতে পারি না, এটাও একটা প্রবলেম। ওভার স্পেন্ডিং, আন্ডার স্পেন্ডিং ক্যাপিটাল অ্যালোকেশন। ক্যাপিটাল অ্যালোকেশন যেটা আমরা ডিসাইড করলাম তার চেয়ে বেশি বা কম স্পেন্ডিং করাও একটা পিটফল। ফেইলিং টু কনসিডার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ স্টেটস। অল্টারনেটিভ আর কি কি ইনভেস্টমেন্ট করা যেতে পারতো, এটা প্রপারলি আমরা অনেক ক্ষেত্রেই কনসিডার করতে পারি না। ইনকারেক্টলি হ্যান্ডলিং সাঙ্ক কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট। সাঙ্ক কস্ট অনেক সময় আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশনের ভিতরে সাঙ্ক কস্ট ইন করায় ফেলে, যেটা আসলে করানো উচিত না। অপরচুনিটি কস্ট আমরা প্রপারলি হয়তো হ্যান্ডেল নাও করতে পারি। Describe expected relation among companies investment, company value and share price. সো একটা কোম্পানির ইনভেস্টমেন্টের সাথে তার ভ্যালু এবং শেয়ার প্রাইসের সম্পর্কটা কি? If a company can make an investment that earns more than its opportunity cost of the fund, then the investment is creating value for the company and corresponding wealth for shareholders should be undertaken. This investment will increase share price. সো আমাদের এনপিভি পজিটিভ,
এরকম একটা প্রজেক্ট যদি আমরা অ্যাড করি, সেটা আমরা আগে যেরকম বলেছিলাম যে আমাদের এখন যাই ভ্যালু থাকুক না কেন, দ্যাট উইল ইনক্রিজ আওয়ার কোম্পানিজ ভ্যালু, বিকজ কোম্পানির ওয়েলথ এখানে বাড়বে। আর ওয়েলথ বাড়লে কি হবে? শেয়ার হোল্ডারদের ওয়েলথ বাড়বে, শেয়ার হোল্ডারদের ওয়েলথ বাড়লে আপনার শেয়ার প্রাইস বাড়বে। সিমিলারলি, if the investment earns less than company's opportunity cost of the fund, the investment decreases value in the company, leaving shareholder less wealthy and should not be taken. এখন আপনার এনপিভি নেগেটিভ একটা প্রজেক্ট আপনি নিলেন যে -10 মিলিয়ন, তাহলে কি হবে? আপনার কোম্পানির ভ্যালু কমে যাচ্ছে 10 মিলিয়ন, কারণ এই প্রজেক্টে আপনি এন্ড অফ দ্য ডে ক্যাশ, আপনার ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে গিয়ে নেগেটিভ। তাতে কি হবে? আপনার কোম্পানির শেয়ার হোল্ডারদের ভ্যালু কমে যাবে, শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাবে এবং মার্কেটের শেয়ার প্রাইসটা কমে যাবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROIC, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, is a measure of profitability of a company relative to the amount of capital invested by the equity and debt holders. ROIC is calculated by dividing the after-tax net profit by the average book value invested capital, common preferred debt. ROIC আর একটা মেজার, মেজারটা আপনার ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। সো ROIC কিভাবে ক্যালকুলেট করা হয়? আফটার ট্যাক্স নেট প্রফিট, তার মানে হচ্ছে নেট প্রফিট বা নেট ইনকাম ডিভাইডেড বাই অল ক্যাপিটাল। অল ক্যাপিটাল কি? ইকুইটি প্লাস ডেট। সো এটা হচ্ছে আপনার ROIC। If ROIC is higher than cost of capital, the investment will increase firm's value for shareholders. যদি ROIC আপনার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, তাহলে কি হবে? আপনার ভ্যালু ক্রিয়েট হবে শেয়ার হোল্ডারদের জন্য। আর ROIC যদি আপনার কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হয়, তাহলে আপনার শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালু ক্রিয়েট হবে না। Next LOS, describe types of real options relevant to capital investment. এটাই আমাদের লাস্ট LOS। সো রিয়েল অপশনটা কি? আমরা অপশন হয়তো দেখেছি এট সাম পয়েন্ট, অথবা অপশন সম্পর্কে হয়তো আমরা জানি। অপশনটা কি? অপশনটা হচ্ছে গিয়ে রাইট, নট অ্যান অব্লিগেশন। অর্থাৎ আপনি অপশন বায়ার মিনস হচ্ছে কি আপনার একটা রাইট আছে টু এক্সারসাইজ সামথিং। সো হেন্স দ্য নেম অপশন। আপনার একটা, যেমন আমরা বলি যে আমাদের অল্টারনেটিভ এই অপশনটা আছে। অপশন মিনস হচ্ছে আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে অপশন। সো ফাইন্যান্সের ক্ষেত্রে অপশনটা কি? ফাইন্যান্সের ক্ষেত্রে অপশনটা মেইনলি রিলেটেড টু আপনার যে পারচেজ অর সেল, রাইট টু বাই অর রাইট টু সেল এট সার্টেন প্রাইস। একটা প্রাইসে আপনার বাই করা অথবা সেল করার যে রাইট, সেটাকে আমরা বলি হচ্ছে অপশন ফাইন্যান্সে। সো রিয়েল অপশন প্রজেক্টের ক্ষেত্রে আসলে এই ফাইন্যান্সিং অপশনটা রিলেভেন্ট না। সেক্ষেত্রে যেটা রিলেভেন্ট সেটা হচ্ছে রিয়েল অপশন। What is real option? Real option are the options that allow companies to make decisions in the future that alter the value of capital investment decision made today. অর্থাৎ আপনি এখনই ডিসিশনটা যেটা নিলেন, সেটাকে আপনি অল্টার করার যে সুযোগ, সেটাই হচ্ছে আপনার রিয়েল অপশন। ধরেন আপনার কাছে $100 মিলিয়ন আছে, তাই তো? আপনি ইনভেস্টেড ডিসিশন নিলেন যে আপনি এখন ইনভেস্ট করবেন হচ্ছে 10 মিলিয়ন, তারপরে ইয়ার 1-এ করবেন 10 মিলিয়ন, এইভাবে করে আপনি 10 বছর এটা ইনভেস্ট করবেন। সো হোয়াট ইজ ইউর রিয়েল অপশন? রিয়েল অপশনটা হচ্ছে গিয়ে যে আপনি যদি চাইলে এই ইনভেস্টমেন্টটা না করতে, আপনি চাইলে করলেন না, অথবা হচ্ছে গিয়ে চাইলে আপনি করলেন। অর্থাৎ আপনার জন্য এটা যদি ম্যান্ডেটারি না হয় যে এই ইনভেস্টমেন্টটা করে ফেললে ওইটাও করতেই হবে, এরকম যদি না হয়, সেটাকে বলা হচ্ছে অপশন, বা এই ক্ষেত্রে রিয়েল অপশন। Similar to financial options, real options give the right to the holder, not an obligation. So অপশন হোল্ডার কি থাকে? তার রাইট থাকে যে যদি মনে করে যে এটা সাকসেসফুল হয়েছে, তাহলে সে এই প্রজেক্টটা নিবে, আর যদি এটা সাকসেসফুল না হয় তাহলে নিবে না।
যখন স্টক এই অপশন হোল্ডারের এই রাইটটা থাকে যে চাইলে নিবে নাইলে নিবে না, তখন সেটাকে আমরা বলতেছি রিয়েল অপশন। শুড বি ইনক্লুডেড ইন প্রজেক্টস এনপিভি ক্যালকুলেশন। সো একটা কোশ্চেন হইতে পারে যে রিয়েল অপশন প্রজেক্টের এনপিভি ক্যালকুলেশনে অ্যাড হবে কিনা, অ্যান্সারটা কি শুড বি ইনক্লুডেড, অ্যাড হবে। অপশন ডোন্ট হ্যাভ নেগেটিভ ভ্যালু। অপশনের কখনোই কোনো অপশনের নেগেটিভ ভ্যালু থাকে না। কেন থাকে না? বিকজ আপনি চাইলে এটা এক্সারসাইজ করবেন, না চাইলে এক্সারসাইজ করবেন না। আপনার যদি জন্য যদি এটা ফেভারেবল না হয়, এক্সারসাইজ করবেন না। সো দ্যাট ওয়াই শুড ইট বি সামথিং নেগেটিভ? এটা তো নেগেটিভের কোনো বিষয় নাই। টাইপস অফ রিয়েল অপশন, এটা মেইনলি 4 রকম হতে পারে। একটা হচ্ছে টাইমিং অপশনস, অপশন টু ডিলে প্রজেক্ট, প্রজেক্টটা ডিলে করার যদি সুযোগ থাকে সেটাকে বলা হচ্ছে টাইমিং অপশন। সাইজিং অপশন, option to abandon if financial results are disappointing. ধরেন আচ্ছা, আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝি যে এই অপশনটা কিভাবে কাজ করতে পারে। মনে করেন একটা গ্রুপ অফ পিপল, তারা কি করলো, তারা হচ্ছে গিয়ে একটা রিয়েল এস্টেট প্রজেক্ট নিল। সো এখনই তাদের এই টাকাটা লাগবে না, তাদের টোটাল হচ্ছে গিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তাদের দরকার হচ্ছে ধরেন 100 মিলিয়ন। সো অ্যাট ইনিশিয়ালি এই মুহূর্তে টাইম জিরোতে দরকার হচ্ছে ধরেন 10 মিলিয়ন। তো আপনাকে অফার দিল যে আপনি চাইলে এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন। সো আপনি চিন্তা করলেন ঠিক আছে, আমি টোটাল 10 মিলিয়ন ইনভেস্ট করব। সো এখন যেহেতু তোমার টোটাল 10 দরকার, আমি 1 মিলিয়ন এখন দিব, বাকিটা পরে দিব। ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম আপনি অপশন নিয়ে রাখলেন যে যদি আমি দেখি যে এই 1 মিলিয়ন দিয়ে কাজ ঠিক মতো হচ্ছে না বা সামথিং ইজ নট গোয়িং ওয়েল, সেই ক্ষেত্রে আমি আর ফার্দার ইনভেস্টমেন্ট করব না। তার মানে এরপরের সেকেন্ড যে ওয়ানে গিয়ে যে 1 মিলিয়ন আপনার দেওয়ার কথা, সেটা কি আপনি চাইলে দিতে পারতেছেন, না চাইলে নাও দিতে পারতেছেন। এটাই হচ্ছে রিয়েল অপশন। সাইজিং অপশন, অপশন টু অ্যাবান্ডন ইফ ফাইন্যান্সিয়াল রেজাল্টস আর ডিসঅ্যাপয়েন্টিং। এটা হচ্ছে সাইজিং অপশন, যে আপনি চাইলে এই যে 10 মিলিয়ন বলছেন কিন্তু 10 মিলিয়ন না, আপনি 1 মিলিয়নেই শেষ করে দিলেন, আপনি আর ইনভেস্ট করবেন না। Growth option to make additional investment if financial results are strong. So আরেকটা বিষয় থাকতে পারে যে আপনি চাইলে 10 মিলিয়ন না, আপনি টোটাল 20 মিলিয়নও ইনভেস্ট করতে পারবেন, এইরকম বিষয় থাকতে পারে। সেটা হচ্ছে গ্রোথ অপশন। তার মানে আপনি 1 মিলিয়ন ইনভেস্ট করার পরে আপনি দেখলেন যে প্রজেক্ট তো ভালোই আগাচ্ছে এবং এটা রেট অফ রিটার্নও বেশ ভালো। সো দ্যাট ওয়াই নট আই ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট। এই যে ইনক্রিজ করার সুযোগ যদি থাকে, সেটাকে আমরা বলতেছি গ্রোথ অপশন। ফ্লেক্সিবিলিটি অপশন, সেটা কি প্রাইস সেটিং অপশন, অপশন টু ইনক্রিজ দ্য প্রাইস ওয়েন এক্সেস ডিমান্ড। যদি এমন থাকে যে এক্সেস ডিমান্ড থাকলে প্রাইস বাড়ানোর সুযোগ আছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইস সেটিং অপশন। প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি অপশন, অপশন টু ইনক্রিজ অর ডিক্রিজ প্রোডাকশন ডিউরিং এক্সেস অর লোয়ার ডিমান্ড। প্রজেক্টের মধ্যে যদি প্রজেক্টটা এমন হয় যেটাতে হচ্ছে চাইলে প্রাইসটা ডিমান্ড বেশি হলে প্রাইস বাড়ানো যায় বা কমানো যায়, আরেকটা হচ্ছে গিয়ে যে ফ্লেক্সিবিলিটি, প্রোডাকশন চাইলে বাড়ানো যায় বা কমানো যায়, এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকতে পারে, সেটাকে আমরা বলতেছি ফ্লেক্সিবিলিটি অপশন। সো আমাদের যে ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কনসিডার করতেছি, দেখতে হবে যে ওই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বা ওই প্রজেক্টের এই ধরনের অপশন আছে কিনা। ফান্ডামেন্টাল অপশনস, প্রজেক্ট ইটসেলফ ইজ এন অপশন। আরেকটা হতে পারে কি ফান্ডামেন্টাল অপশনটা কি প্রজেক্ট ইটসেলফ ইজ এন অপশন, চাইলে করব না চাইলে প্রজেক্টটা বাদ দিয়ে দিব, এটাও হইতে পারে, তখন সেটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল অপশন।